আজকে আমরা পড়ব রোলস থিওরেম বা রোলের উপপাদ্য। এটাকে মিন ভ্যালু থিওরেমও বলা হয়ে থাকে। মিন ভ্যালু কথার অর্থ হলো আমরা একটা ইন্টারভেল দেওয়া থাকবে আমাদের, সেই ইন্টারভেলের মাঝখানে আমরা একটি বিন্দু খুঁজে পাবো। দেখো রোলস থিওরেম কি বলছে আমাদের। মনে করা যাক এফ হলো এক্স এর একটি বাস্তব অপেক্ষক বা ফাংশন এবং অপেক্ষকটি এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি বদ্ধ বিস্তারে এমনভাবে সংজ্ঞাত যে এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি বিস্তারে সন্তত, এই আর এ লেস দ্যান এক্স লেস দ্যান বি বিস্তারে অবকলনযোগ্য এবং এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি। এটা বোঝার আগে আমাদেরকে এই ওয়ার্ডগুলো একটু বুঝে নিতে হবে। সন্তত মানে কি? সন্তত কথার অর্থ হলো কন্টিনিউয়াস বা কন্টিনিউটি, আর অবকলনযোগ্য কথার অর্থ হলো ডিফারেন্সিয়েবিলিটি। এ দুটো কি জিনিস সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। আমরা সবাই জানি যে ক্লোজড ইন্টারভেল, বদ্ধ বিস্তার মানে ক্লোজড ইন্টারভেল, মানে যেখানে দুটো শুরুর মান আর শেষের মান দুটো নির্দিষ্ট। এবার আমরা দেখে নেব সন্তত বলতে কি বলতে চাইছি। সন্তত কথার অর্থ হলো কন্টিনিউটি। এফ এক্স অপেক্ষকের কে এক্স ইকুয়ালস টু এ বিন্দু দিয়ে সন্তত বলা হবে তখনই যদি কিনা দেখো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে আমি এফ এক্স এর একটি সসীম মান পাবো বা একটি নির্দিষ্ট মান পাবো, আর লিমিট এক্স টেন্স টু এ জিরো প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ জিরো মাইনাস ইকুয়ালস টু এফ অফ এ হবে। তার মানে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটোই আমার এই এফ অফ এর যে মানটা তার সাথে সমান হবে, তবে এই ফাংশন এফ এক্সকে আমরা কন্টিনিউয়াস বলে থাকবো এই ক্লোজড ইন্টারভেল, এই এ আর বি ক্লোজড ইন্টারভেলের মধ্যে। এবার যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে সেই ফাংশনটি হবে ডিফারেন্সিয়েবল বা তাকে অবকলন করা যাবে। দেখো যদি এফ এক্স একটি এফ এক্স এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত হয় তবেই কিন্তু এফ এক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য বা ডিফারেন্সিয়েবল হবে। এই হলো আমাদের অন্তর্কলন যোগ্যতা বা ডিফারেন্সিয়েবিলিটি এবং কন্টিনিউটির দুটো সংজ্ঞা। তাহলে এবার এই থার্ড লাইনটা, যেটা থার্ড শর্তটা আমাদেরকে বলেছে, সেটা হলো এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি। তার মানে এই যে ক্লোজড ইন্টারভেলে যে মান দুটো দেওয়া রয়েছে এ আর বি, এক্স এর যে দুটো মান দেওয়া রয়েছে এ আর বি, এবার আমরা বার করে দেখব এই ফাংশনটা এ বিন্দুতে কি মান আসছে আর বি বিন্দুতে কি মান আসছে। যদি দুটো মান সমান হয় আর কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমরা বলবো সেই ফাংশনটি রোলস থিওরেমকে মেনে চলে। দেখো আর তাহলে আরেকটি তখন আমরা পাবো, দেখো কি বলেছে, তাহলে এ আর বি এর মধ্যে এক্স এর অন্তত একটি মান পাওয়া যাবে যেটাকে আমরা ধরবো সি, যার জন্য কিনা এফ ড্যাশ সি এর মান হবে 0। এবার আসছি মিন ভ্যালু থিওরেম কেন বলা হচ্ছে সেই বিষয়ে। এই যে সি এর মানটি যেটি আছে সেটি কিন্তু সবসময় এ আর বি দুটোর মাঝখানে থাকবে, এই জন্য এই থিওরেমটাকে আমরা মিন ভ্যালু থিওরেম বলে থাকি বা মধ্যমান থিওরেম উপপাদ্য। রোলস থিওরেম জ্যামিতিক তাৎপর্য অনুযায়ী এখানে বলেছে যে রোলস থিওরেমের উপপাদ্য অনুযায়ী লেখের ওপর অন্তত একটি বিন্দু পাওয়া যাবে যেখানে লেখের স্পর্শক রেখা এক্স অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ এই যে এক্স অক্ষটি রয়েছে আর এই যে কার্ভটা যাচ্ছে এফ এক্স যে কার্ভটা, তার দেখো এখানে এ বিন্দুতে এফ অফ এ ফাংশনটা পাচ্ছি আর এফ অফ বি বিন্দুতে আমি এফ অফ বি পাচ্ছি। এই জন্যই কার্ভটা যে এভাবে চলছে, এবার এদের এই যে সি বিন্দু ডি আর ই এই যে বিন্দুগুলো, এখানে প্রত্যেকটাতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি সেটা আমার এই এক্স অক্ষের সাথে সমান্তরাল হবে। এটা হলো আমার রোলস থিওরেমের জ্যামিতিক তাৎপর্য বা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, আমাদের যে রোলস থিওরেমের অঙ্কগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নেব। রোলস থিওরেমের এই অঙ্কটি আমরা করছি। এখানে বলেছে এখানে রোল উপপাদ্যের সত্যতা যাচাই করো। একটা ফাংশন দেওয়া রয়েছে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 অপেক্ষকের এক্স লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি বিস্তারে। এবার একে আমি দেখব যে রোলস থিওরেমটা এখানে অ্যাপ্লিকেবল কিনা। কিভাবে করব দেখো, এখানে বুঝতেই পারছো 4 আর 2 দেওয়া রয়েছে, তার মানে এটা একটা এ, এটা হলো বি। এই ইন্টারভেলের মধ্যে আমাকে ফাংশনটাকে দেখতে হবে। তো আমরা দেখ এফ এক্স ফাংশন দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এবার এটি একটি অ্যালজেব্রিক ফাংশন।
যেহেতু এফএক্স একটি অ্যালজেব্রিক ফাংশন, তাই ইহা এক্স এর সব মানের জন্যই কি হবে, কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউটি চলে এসেছে প্রথম যে আমাদের শর্তটা ছিল। আর যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস হয় তবে সেটা অবশ্যই অবকলনযোগ্য হবে বা ডিফারেন্সিয়েবল হবে। তো দ্বিতীয় শর্তটাও এখানে হয়ে গেছে। এবার আমাকে দেখতে হবে তৃতীয় শর্ত অনুযায়ী এফ অফ এ মানে এফ অফ 4 বার করতে হবে, আর এফ অফ বি মানে এফ অফ 2 বার করতে হবে। যদি আমার দুটো মান সমান আসে তাহলে বলতে পারবো যে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল, আর যদি সমান না আসে তাহলে কিন্তু হবে না। তাহলে দেখে নাও, এখানে এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ 4, এখানে আমি এই জায়গাটাতে এক্স এর জায়গায় 4 বসিয়েছি। 4 স্কোয়ার 16, 4 ইন্টু 2 8, এখানে -8, এখানে এটা ক্যালকুলেশন করে আমাদের এসেছে 16। আবার এখানে এফ অফ বি বসিয়েছি, এফ অফ 2 বসিয়েছে 4, আর 2 ইন্টু 2 4, আর এখানে -8, তাহলে এটা এসেছে আমাদের 0। তাহলে আমাদের দেখো এখানে এফ অফ 4 আর এফ অফ 2 কিন্তু সমান আসেনি, তাই জন্য বলতে পারবো যে এটা রোলস থিওরেম মেনে চলছে না। এরকম ছোট ছোট অঙ্ক আমাদের পরীক্ষায় আসতেই পারে 2 নম্বরে। এবার আরেকটি অঙ্ক আমরা দেখে নিচ্ছি। এটা হলো আমাদের এখানে নাম্বার 9, fx ইকুয়ালস টু cos x। এটি একটি ট্রিগোনোমেট্রিক ফাংশন দেওয়া রয়েছে অপেক্ষকের এই -π/2 থেকে π/2 বিস্তারে। fx ইকুয়ালস টু cos x। এবার cos x একটি ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাই জন্য এটা সবসময় এর একটি নির্দিষ্ট কন্টিনিউয়াস গ্রাফ পাবো। তাই এই ফাংশনটিও কন্টিনিউয়াস। তোমরা জানো cos x sin x এর কিন্তু গ্রাফ আঁকা যায়। এবার তাহলে কন্টিনিউয়াস ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েটও করতে পারি, তার জন্য এটা ডিফারেন্সিয়েবল। তো এটা 1 নম্বর শর্ত পালন করলো। 2 নম্বর অবকলনযোগ্য লিখে দিই, 2 নম্বর শর্ত পালন করেছে। তাহলে 3 নম্বর ব্যাপারটা দেখতে হবে এফ অফ এ আর এফ অফ বি সমান সমান আসছে কিনা। এফ অফ এ এখানে হবে -π/2 আর বি হলো π/2। তাহলে এফ অফ -π/2 বার করেছি। কস অফ মাইনাস থিটার ভ্যালুও কিন্তু কস থিটাই হয়, তো কস π/2 এর ভ্যালু হলো 0। আচ্ছা, এফ অফ বি মানে এফ অফ π/2, কস π/2 এর ভ্যালু হলো 0। তো দুটো ভ্যালুই আমার সমান এসেছে। তাহলে আমি এখানে দেখছি এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি, তাই জন্য এটা এ ও বি এর মাঝখানে আমি একটি মান পাবো সি, যার জন্য কিনা এফ ড্যাশ সিটা 0 হবে। তার আগে বলে দিই এখানে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল। আচ্ছা, তাহলে আমি এ আর বি ইন্টারভ্যালের ভেতরে একটি মান পাবো সি, যার জন্য কিনা এফ ড্যাশ সি এর মানটা 0 হবে। তো প্রথমে আমাকে এফ ড্যাশ এক্সটা বার করে নিতে হবে। এফ ড্যাশ এক্স বার করে নিয়েছি, কত এসেছে -sin x। দুপাশে এক্স এর সাপেক্ষে অবকলন করে আমি পেয়েছি এটা এফ ড্যাশ এক্স, এটা পেয়েছি -sin x। তাহলে এখানে একটা মান বসাবো আমি এক্স এর জায়গায় সি, এফ ড্যাশ সি ইকুয়ালস টু তাহলে কত হবে -sin c। তাহলে এটার সি এর কোন মানটা পাবো, যার জন্য কিনা এটা 0 হবে। সাইন সি যদি 0 হয় তাহলে সি এর মান কত হবে, n π। এটা হলো আমার জেনারেল ভ্যালু। তাহলে আমি বলে দিলাম যে এখানে রোলস থিওরেম প্রযোজ্য, আর সি এরও একটি নির্দিষ্ট মান পেয়ে গেলাম। আরেকটি অঙ্ক আছে দেখো, fx ইকুয়ালস টু 1 মাইনাস কিউব রুট অফ এক্স স্কোয়ার। এই অপেক্ষকের -1 থেকে 1 বিস্তারে রোলস থিওরেমটা অ্যাপ্লিকেবল কিনা দেখাতে হবে। আর এই ধরনের অঙ্কে আমরা ইন্টারভ্যালের ভেতরকার একটি মান নিয়ে নেব। প্রথমে দেখো fx ইকুয়ালস টু এই ফাংশনটি দেওয়া রয়েছে, বিস্তারটি দেওয়া রয়েছে -1 থেকে 1। তো আমি এখানে fx ফাংশন থেকে আমি কন্টিনিউটিটা বুঝতে পারছি না, তো সেই জন্য আমি এটাকে ডিফারেন্সিয়েবিলিটি দিয়ে প্রমাণ করে দেব। দেখো এফ ড্যাশ এক্স বার করেছি, তো আমার এটাকে ডিফারেন্সিয়েট করে উভয় পক্ষে এরকম একটি মান এসেছে। এটা কোন ফর্মুলা ইউজ করেছি, এটা ddx অফ x টু দি পাওয়ার n, এটার যে ফর্মুলা আছে n x টু দি পাওয়ার n-1, এই ফর্মুলা ইউজ করে এটা করেছি, তার ফলে এরকম এসেছে একটি মান। এবার এই -1 আর 1 এর ভেতরে একটি মান হলো 0, x এর একটি মান আমি পাবো 0। এবার 0-র জন্য এই যে ফাংশনটি f ড্যাশ 0 কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে, কারণ কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটা সবসময় একটা আনডিফাইন্ড ভ্যালু আসে। তাই জন্য লিমিট x টেন্ডস টু 0 প্লাস f ড্যাশ 0 x ইকুয়ালস টু ইনফিনিটি। সেজন্য এই অপেক্ষকটি কিন্তু x ইকুয়াল টু 0 বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়। তো এই বিস্তারের সব বিন্দুতে কিন্তু তাহলে এটা অন্তর্কলনযোগ্য হচ্ছে না,
সেজন্য আমি বলতে পারি যে এখানে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল নয়। তো এরকম ছোট ছোট অঙ্ক আমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে, 2 নম্বরের প্রশ্নে বা অথবা 1 নম্বরের প্রশ্নে। এগুলো অনেক সময় আমরা দেখে দেখেই মুখেই বলে দিতে পারবো যে কিভাবে করতে হবে। এবার দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক। এখানে একটি অঙ্ক বলেছে, দেখো মনে করো f(x) = এই ফাংশনটা দেওয়া রয়েছে। বলেছে f(x) = 0 সমীকরণের 1 ও হ্যাঁ দেখো, আর f(x) = 0 সমীকরণের 1 ও -1/4 দুটি বীজ। রোলের উপপাদ্য অনুযায়ী f'(x) = 0 সমীকরণের যে বীজ হবে তা নির্ণয় করো। এই অঙ্কটি কিন্তু আমাদেরকে ডিরেক্টলি বলেনি যে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল কিনা এইসব দেখাও, কিন্তু ভালোভাবে যদি লক্ষ্য করো কোনো ইন্টারভ্যালও এখানে দেওয়া নেই, কিন্তু যদি দেখো ফাংশন দেওয়া রয়েছে, এই ফাংশনটা ইকুয়ালস টু 0। এবার বলছে এই সমীকরণটি মানে f(x) = 0, তার মানে এই ফাংশনটা ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজ বলে দিয়েছে 1 আর -1/4। তার মানে এখানে কিন্তু আমাদের f(1) = 0 আর f(-1/4) = 0। তাহলে এই দুটো মানই কিন্তু সমান, তাহলে f(1) আর f(-1/4) এই দুটোর মান সমান। তার মানে এখানে যদি আমি 1টাকে a আর -1/4টাকে b ধরি, তাহলে কিন্তু আমরা একটা রোলস থিওরেমের শর্তের জায়গাটা চলে আসছে, যার কিনা 1 আর -1/4 একটা ক্লোজড ইন্টারভ্যালও আমি পাচ্ছি। তো আমাদেরকে নির্ণয় করতে হবে f'(x) = 0, মানে এই সমীকরণের যে বীজ। তার মানে দেখো আমাদের রোলস থিওরেম অনুযায়ী f'(c) কিন্তু মানে এটাই কিন্তু f'(c), কারণ আমরা জানি থিওরেম অনুযায়ী f'(c) = 0 সমীকরণের থেকেই আমরা কিন্তু f(c) এর মানটি নির্ণয় করি। তাহলে এখানে f'(x) = 0 থেকে যদি আমি x এর মান নির্ণয় করি, ব্যাপারটা কিন্তু একই রকমই হচ্ছে। এবার শুধু আমাদের একটা জিনিসই দেখতে হবে, সেই মানটি 1 আর -4 এর মধ্যে থাকছে কিনা, তবেই আমরা বলতে পারবো যে রোলস থিওরেম এখানে কাজে লাগছে। ভালোভাবে অঙ্কটা তোমরা একটু দেখে নাও। অঙ্কটা বুঝিয়ে দেওয়ার পর কিন্তু অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে, এছাড়া কিছুই নেই এখানে। এবার তোমরা অঙ্কে দেখো, এখানে আছে f(x) = 4x³ - x² - 4x - 1। তো ফার্স্টে আমি f'(x) বার করে নিয়েছি, এসেছে 12x² + 2x - 4। এখানে কিন্তু আমি x⁴n এর ফর্মুলাটা ইউজ করেছি। এবার তাহলে সমীকরণটা কি হবে আমার, f'(x) = 0 এই সমীকরণ। দেখো তার মানে 12x² + 2x - 4 = 0, এই একটা সমীকরণ তৈরি হয়েছে। এবার এই সমীকরণটাকে আমি সমাধান করেছি। এখানে আমি প্রথমে 2 কমন নিয়ে 0 দিয়ে ভাগ করে দিয়েছি, মানে 2 দিয়ে কমন নিয়ে ভাগ করে দিয়েছি। এখানে এসেছে আমার 6x² + x - 2 = 0। এবার আমি এটাকে মিডল টার্ম ব্রেক করেছি, এখানে x আছে আর এখানে 6 আর 2, এটাকে দেখো 4x - 3x আর -2, এটাকে এখানে 2x কমন নিয়েছি, 3x + 2 -1 কমন নিয়েছি, 3x + 2 = 0। তো আমাদের এসেছে এরকম 3x + 2 × 2x - 1 = 0। এখান থেকে আমি x এর দুটো মান পাবো। x = মান এসেছে আমাদের, এখান থেকে এসেছে -2/3 আর এখান থেকে এসেছে ½ এবার দেখতে হবে আমাদেরকে এই দুটো মানের মধ্যে কোন মানটি এইখানে পড়ছে, এই 1 এবং -1/4 ইন্টারভ্যালের মধ্যে পড়ছে, সেটি কিন্তু আমাদের হবে f'(x) সমীকরণের বীজ, অপরটি কিন্তু বীজ হবে না। হাফ মানটি আমাদের -1/4 আর 1 এর মাঝখানে পড়ছে, সেজন্য এই মানটি হবে আমাদের সমীকরণের ভ্যালু। এটা এই বিস্তারে রয়েছে। এই অঙ্কটি এখানেই শেষ। এবার আমরা চলে যাব আমাদের বইয়ের 5 নম্বর অঙ্কে। দেখো এখানে দেখো f(x) = x³ + ax² - bx + 4 অপেক্ষকের ক্ষেত্রে -2 ≤ x ≤ 2 বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য হয় যখন c = এই ভ্যালুটা দেওয়া আছে। a ও b এর মান নির্ণয় করতে হবে। এখানে c এর মানটা দেওয়াই রয়েছে, আর ইন্টারভ্যালে a আর b এর মান দেওয়া আছে -2 আর 2, আর এখানে যে আননোন নাম্বারটা রয়েছে a আর b সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে
এফএক্স ফাংশনটা লিখলাম। আচ্ছা, এখানে বলেই দিয়েছে আমাকে রোলস থিওরেমটা অ্যাপ্লিকেবল। তাহলে আমি ধরে নিতে পারি যে এফ অফ এ মানে ইন্টারভেলের যে প্রথম মানটা ইকুয়ালস টু এফ অফ বি, তাহলে এখানে এফ অফ -2 ইকুয়ালস টু এফ অফ 2, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে ফার্স্টে আমি এফ অফ -2 বার করে নিয়েছি। এখানে আমি এক্স এর জায়গায় -2 বসিয়েছি, তার ফলে আমার দেখো কেমন এসেছে, -8 + 4a + 2b + 4। এখানে সব জায়গায় আমি এক্স এর জায়গায় -2 এর মানটা বসিয়েছি। আবার পরের জায়গাতে আমি সব জায়গাতে এক্স এর জায়গায় 2 এর 2 বসিয়েছি। এখানে আমার এসেছে 8 + 4a - 2b + 4, এরকম এসেছে। যেহেতু আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম এই দুটো সমান, সেই জন্য আমি এখানে মান দুটোকে বসিয়ে সমান করে দিয়েছি। এবার উভয় পক্ষ থেকে আমার 4a কেটে গেছে, 4a কেটে গিয়ে রয়েছে এটা। এবার আমি এই -2bটাকে বাদিকে নিয়ে এসেছি, তো আমার হয়েছে 4b, আর এখানে -4কে ডান দিকে নিয়ে গিয়ে হয়েছে আমার 16। আমার এখান থেকে ক্যালকুলেশন করে b = 4 এসেছে। তো b এর মানটা আমি পেয়ে গেছি। এবার আমাকে এর মানটা বার করে নিতে হবে। আমাকে কিন্তু সি এর মানটাও দেওয়াই রয়েছে। দেখো আমি ফার্স্টে এই ফাংশনটা থেকে এটাকে ডিফারেন্সিয়েট করে নিয়েছি, এটাকে f' বার করে নিয়েছি। f' বার করে তারপর x এর জায়গাতে আমি c বসিয়েছি। f' বেরিয়েছে আমার 3x² + 2ax - b। এবার এই x এর জায়গাতে আমি c বসিয়ে নিয়েছি, তারপর এটা f' হয়েছে 3c² + 2ac - b। এবার আমি এখানে আমার বলে দেওয়া ছিল যেহেতু রোলস থিওরেম অনুযায়ী f' = 0 হবে, তো আমি এই মানটাকে = 0 বসিয়েছি। আর c এর জায়গায় c এর যে গিভেন ভ্যালুটা ছিল সেটা 1 + √13/3 হোল স্কোয়ারটা এখানে আছে, এটাকে এখানে বসিয়েছি। বসিয়ে এটা ক্যালকুলেশন করেছি, করে আমার শেষ পর্যন্ত এরকম ব্যাপার এসেছে, এটা প্লাস a ইন্টু এটা। এখান থেকে আমি যদি এই পুরো অংশটা সমান একই আছে, তো এটা কমন নিয়ে কেটে দিই, তাহলে আমার থাকে a + 1, সেখান থেকে আমি এর মানটা পেয়ে যাব -1। তো এইভাবে আমি a আর b এর ভ্যালু দুটো পেয়ে গেছি। রোলস থিওরেম থেকে আজ আমরা এ কটা অঙ্ক করলাম। এরপরে আমরা চলে যাব ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। এখন আমরা পড়ব ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। এটাও রোলস থিওরেমের মতনই একই রকম। দেখো a <= x <= b বদ্ধ বিস্তারে সংজ্ঞাত x এর একটি বাস্তব অপেক্ষক f(x) যদি এমন হয় যে এটি সন্তত মানে কন্টিনিউয়াস, এটি অবকলনযোগ্য, তবে আমি এখানে a আর b এর মাঝখানে x এর একটি মান পাবো c, ধরা যাক x = c, এমনভাবে যাতে কিনা আমার f' হয় f of b - f of a by b - a। আমাদের রোলস থিওরেমে ছিল f' = 0 হবে, আর এখানে সেটা হয়েছে আমার f of b - f of a by b - a। তার কারণটা কি? এখান থেকেও কিন্তু আমরা রোলস থিওরেমে চলে যেতে পারি, কারণ রোলস থিওরেমে আমাদের f of b আর f of এর মানটা ছিল এক, সেম, সেই জন্য এটা 0 হয়ে গিয়েছিল, সেজন্য আমার f'(c)টা কিন্তু 0 হয়ে গিয়েছিল। এটা আমার ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম থেকে আমি রোলস থিওরেমেও যেতে পারি। সেই জন্য রোলস থিওরেমে আমার একটা তৃতীয় শর্ত ছিল, যেখানে কিনা f of b = f of a হয়। এখানে সেই শর্তটা কিন্তু নেই, ভালোভাবে তোমরা খেয়াল করে নাও। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি এটার জ্যামিতিক তাৎপর্য। এটা জ্যামিতিক তাৎপর্যটা এখানে আমাদের বইতে দেওয়াই রয়েছে, কিছুই না, এই যে a আর b বিন্দুতে যদি আমি কোনো স্পর্শক আঁকি, যে কার্ভটা যাচ্ছে, তাহলে c বিন্দুতে যে স্পর্শকটা হবে তার সাথে সমান্তরাল হবে, এখানে তোমাদের দেওয়াই আছে। জ্যামিতিক তাৎপর্য দেখো, অপেক্ষকের লেখ অন্তত বক্র হয় যার স্পর্শক আছে সমান্তরাল হবে। এটা আমরা একটু বই থেকে পড়ে নেব। এবার আমরা অঙ্কে চলে যাব। এবার দেখো এখানে 5 নম্বর অঙ্কটি বলেছে f(x) = 4 × 6 - x হোল টু দি পাওয়ার 2/3। এই অপেক্ষকের 5 থেকে 7 বিস্তারের মধ্যে ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্যটি প্রযোজ্য কিনা বলো। আচ্ছা, এবার আমরা দেখো চলে এসেছি এখানে অঙ্কে, f'(x)টা বার করে নেব প্রথমে। তাহলে দেখো কি হচ্ছে, এটা করলে আমরা কিন্তু এখানেও ওই ফর্মুলাটা ইউজ করবো যেটা কিনা x⁴n এর ফর্মুলা। এখানে হয়েছে এটাকে প্রথমে nটা নেমে এসেছে 2/3,
6 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/3 হচ্ছে, মাইনাস 1/3 হওয়ার ফলে এটা 1/, হয়ে গেছে, নিচে নেমে এসেছে। এবার এই 5 আর 7-এর মধ্যে একটা ভ্যালু আছে কত, x ইকুয়াল টু 6, সেই ভ্যালুর জন্য কিন্তু এটা দেখো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাই না? এখানে x ইকুয়াল টু 6 বসালে 0 আসছে, 1/0 মানে আনডিফাইন্ড, তাহলে x ইকুয়াল টু 6 এ ইহা অবকলনযোগ্য নয়। x টেন্ডস টু 6 প্লাসে f ড্যাশ x হয়ে যাচ্ছে আমার ইনফিনিটি বা আনডিফাইন্ড। তাই জন্য যদি এটা অবকলনযোগ্য না হয় তাহলে কিন্তু মিন ভ্যালু থিওরেমকে প্রযোজ্য করা যাবে না, সেজন্য এখানে ল্যাগ্রাঞ্জেস এমভিটি প্রযোজ্য নয়। এখানে আমরা সংক্ষিপ্তের 9 নম্বর অঙ্কটি দেখো, f of a plus h equals to f of a plus h into f dash a plus theta h। এখানে থিটার মান বলেছে 0 থেকে 1 এর মধ্যে। তো মিন ভ্যালু থিওরেম ইউজ করে এখানে fx ইকুয়ালস টু বলা আছে রুট x, মানে ফাংশনটা হলো আমার রুট x, a আর h এর মানও দেওয়া রয়েছে 1 আর 3, বা থিটার মানটা আমাকে নির্ণয় করতে হবে। f of দেওয়া আছে f of a plus h ইকুয়ালস টু f of a plus h into f dash a plus theta h। এবার fx ফাংশনটা বলে দিয়েছে আমাদের রুট x, তাহলে f of a কত হবে, তাহলে f of a হবে আমার রুট a, বা রুট এর মানে এর ভ্যালু আবার কত বলেছে, এর ভ্যালু বলেছে 1, তাহলে রুট ওভার অফ 1 তাহলে কত হবে, ইকুয়ালস টু আমার হবে 1। আচ্ছা, তাহলে আবার f of a plus h তাহলে কত হচ্ছে, f of a plus h হচ্ছে আমার রুট ওভার অফ a plus h। এবার রুট ওভার মধ্যে এর মানও জানি আমি, h এর মানও জানি, তাহলে এর মান 1 আর h এর মান 3, তাহলে 4, তাহলে রুট ওভার অফ 4 মানে কত হবে 2। এখানে f of a plus theta h টা আমরা নির্ণয় করে নিতেও পারি, নাও নিতে পারি, এটা অঙ্কে খুব একটা কাজে লাগবে না। এরপর আমরা আসছি আমাদের যে এখানে সমীকরণটা দেওয়া রয়েছে, এই সমীকরণ থেকে আমি একটু সাজিয়ে নিয়েছি অঙ্কটাকে। দেখো f of a plus h minus f of a by h equals to f dash a plus theta h, একটু সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে এবার মানগুলোকে বসিয়ে দিয়েছি। f of a plus h এর মান আমি আগে এখানে পেয়ে গিয়েছিলাম 2, আর f of a এর মানও পেয়েছি আমি 1, মানটা বসিয়েছি, আর h এর মানটা আমাকে দেওয়া ছিল 3, সেটা বসিয়ে আমাদের f dash a plus theta h এর মান এসেছে আমার 1/3, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার আমরা দেখো কি করেছি, f of x বলা আছে রুট x, আর তাহলে f dash x বার করে নিয়েছি 1/2 রুট x, তাহলে f dash a plus theta h তাহলে কত, এখানে রুট x এর জায়গায় আমার তাহলে এই ফাংশনটা বসছে, মানে এই ভেরিয়েবলটা বসছে 2 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 3 থিটা। এবার আমি এখান থেকে পেয়ে গেছিলাম যেটা মান হলো 1/3, তাহলে আমি 1 আর 2 নম্বরটাকে আমি সমান করে দিয়েছি, দুটোই আমার f dash a plus theta h এর মান সমান করে দেওয়ার ফলে আমার এরকম ভ্যালু এসেছে। এখান থেকে আমি ক্যালকুলেশন করেছি, করে দেখো 1/3, এটাকে এটা 2 ইন্টু এটা হয়ে গেছে, এবার উভয় পক্ষে হোল স্কোয়ার করেছি, করে 1 প্লাস 3 থিটা, এটা 9/4, এখান থেকে ক্যালকুলেশন করে আমার থিটার মান এসেছে কত, 5/12, এটাই আমাদের নির্ণেয় মান। এই অঙ্কটি একটু বড়, তো ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম নির্ণয় ইউজ করে আমরা এখান থেকে থিটার মানটা করে ফেলেছি। এরকম অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসে, মিন ভ্যালু থিওরেম থেকে কিন্তু একটি অঙ্ক আমাদের পরীক্ষায় আসে। এবার আমরা আরেকটি অঙ্ক দেখব, দেখো তোমাদের 13 নম্বর অঙ্কটি, ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য প্রয়োগে 2,3 বিস্তারে সংজ্ঞাত fx ইকুয়ালস টু রুট ওভার অফ x মাইনাস 2 অপেক্ষকের ওপর সেই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বক্রের প্রান্ত বিন্দু দুটির সংযোজক সরলরেখা সমান্তরাল। আচ্ছা, এই জায়গাটা আমাদের একটু বোঝার ব্যাপার আছে, এর জন্য আমরা একবার দেখে নেব আমাদের জ্যামিতিক তাৎপর্যটা। তো তোমাদের যখন দেখিয়েছিলাম যে দেখো এ আর বি বিন্দু দুটির মধ্যে অন্তত একটি বিন্দু পাওয়া যাবে যেখানে অঙ্কিত বক্রের স্পর্শক এ বি এর সমান জ্যায়ের সমান্তরাল। এখানে যে অঙ্কটি আমাদের চেয়েছে অঙ্কটিও কিন্তু একই রকম, তার মানে এ আর বি এই যে 2,3 যে বিন্দু দুটো আমাকে দেওয়া রয়েছে সেই বিন্দুতে আমি স্পর্শকটা অঙ্কন করব, যেটা কিনা আমার আরেকটি বিন্দু তাদের মাঝখানে পাবো সি, যার সাথে অঙ্কিত স্পর্শকের সাথে সমান্তরাল হবে। বক্রের প্রান্ত বিন্দু দুটি, তার মানে কিন্তু 2,3, এখানে সংযোজক সরলরেখা সমান্তরাল, তার মানে এদের অঙ্কিত জ্যাটি আমি এখানে করব। আচ্ছা, তো আমি অঙ্কে চলে যাচ্ছি। ফাংশনটা রয়েছে f of x ইকুয়ালস টু রুট ওভার অফ x মাইনাস 2, তাহলে f ড্যাশ x বার করে নিয়েছি,
এটা কত হবে 1 বাই, এটা উপরে হাফ চলে যাচ্ছিলো তাই হাফ চলে এসছে নিচে পাশে, আর এখানে এসেছে এটা মাইনাস হাফ, তার মানে এটা √(x-2), 1/2 √(x-2). এবার ইহা একটি অ্যালজেব্রিক ফাংশন, তাহলে অবশ্যই এটা 2,3 বিস্তারে কন্টিনিউয়াস হবে। আচ্ছা, তাহলে কন্টিনিউয়াস হলে এটা অবকলনযোগ্য হবে। তাহলে আমি 2 আর 3 এর মাঝখানে একটি বিন্দু পাবো, যেটা কিনা ধরছি আমি x = c, যার জন্য আমার f' c এর মানটা এরকম হবে। তাহলে আমি f' টা বার করে নিচ্ছি কত, f' c হবে আমার এইখান থেকে যদি আমি বসাই তাহলে 1/2 √(c-2). তাহলে এই সূত্র অনুযায়ী আমার f(a) কত, এই সূত্র অনুযায়ী আমার f(a) হলো f(a) মানে হলো f(2) হলো আমার 0, কারণ এখানে যদি আমি x এর জায়গায় 2 বসাই তো এটা 0 হয়ে যাচ্ছে। আর f(b) কত, f(b) হলো আমার f(3), তার মানে এটা হচ্ছে এখানে যদি আমি 3 বসাই তাহলে এটা হয়ে যাবে আমার √(3-2) মানে √(1) মানে 1। তাহলে f(a) পেয়ে গেছি 0, f(b) পেয়ে গেছি 1। এবার তাহলে আমি বসিয়ে দিচ্ছি, তাহলে f'(c) দুটো ভ্যালুই পাচ্ছি। তাহলে দেখো 1/2 √(c-2) ইকুয়াল টু, প্রথমে আমি f(b) মানে 1 মাইনাস f(a) মানে 0 বাই b মাইনাস a, b মানে 3 আর a মানে 2। তাহলে এখানে আমার হচ্ছে বা হাফ c-2 ইকুয়াল টু আমার হবে, এটা হবে 1 বা √(c-2)টাকে আমি লিখতে পারি কত, হাফ। উভয় পক্ষে আমি হোল স্কোয়ার করে দিলাম, এটা হবে c-2, এটা হবে আমার 1/4। তাহলে c = হচ্ছে 1/4 প্লাস 2 মানে হচ্ছে 9/4। তাহলে c এর মানটা হচ্ছে আমার 9/4। তাহলে দেখো আমরা একটা বিন্দু পেয়ে গেছি a আর b এর মাঝখানে, মানে 2 আর 3 এর মাঝখানে, যে 2 আর 3 বিস্তারের মাঝখানে এই 9/4, যার জন্য কিনা এই ফাংশনটা আমি ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা ইউজ করতে পারছি। এবার আমাকে সেই স্পর্শকের মানটা নির্ণয় করে নিতে হবে। আর স্পর্শকের সমীকরণটা কিন্তু আমাদের এটা, এই যে এটা, তো এখান থেকে আমাকে মানটা নির্ণয় করে নিতে হবে। সেটা হলো তাহলে আমার f(9/4) যদি আমি বার করি, f(c) বার করতে হবে আমাকে, তাহলে আমার এখানে হচ্ছে কত, √(9/4 - 2) থেকে করলে আমার হবে 4 দুগুণে 8, 1/4 তার রুট মানে হচ্ছে হাফ। তাহলে সেই নির্ণেয় বিন্দুটি হলো আমার 9/4, তো এই হলো আজকের আমাদের চ্যাপ্টার মিন ভ্যালু থিওরেম। আমরা বিগত 3টে ক্লাসে, মানে আজকে নিয়ে মোট 3টে ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা কিন্তু শেষ করে দিলাম। এরপর আসবে আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। তো তোমরা সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। যে অঙ্কগুলো আমি করালাম এরকম সিমিলার টাইপের অঙ্ক দেখে দেখে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে কোনো আর অসুবিধাই হবে না।